আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক এবং ডি ক্যাবের সাবেক সভাপতি মাসুদ করিম। মাসুদ করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। ডক্টর সিদ্দিকী, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত আর করবেন বিশ্লেষণ। আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে দাবি করছে দুপক্ষই। বলা হচ্ছে, গত জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যে আগ্রহ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে ওয়াশিংটনের মূল্যায়ন এই সফরে প্রতিফলিত হতে পারে। প্রশ্ন হলো, বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনের দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর বৃহস্পতিবার চায়নার রাষ্ট্রদূত ও ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠকে কি কোনো বিশেষত্ব আছে? সহজ করে বুঝতে চাই। এছাড়াও সিলেটে এনসিপির জুলাই পদযাত্রায় হামলা আর জুলাই বিরোধী অবস্থানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষককে অব্যাহতির প্রসঙ্গটিও আনতে চাই নির্বাচিত খবরের টেবিলে। তবে চলুন শুরুতেই সার্জিও গোরের সফরের প্রতিবেদনটি দেখে আসি। 3 দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের এটি প্রথম বাংলাদেশ সফর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করতে বিকেল 5:30টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান সার্জিও গোর। বৈঠক শুরু হয় 6:30টায়। প্রায় 1 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে সামাজিক মাধ্যমে সার্জিও গোর জানান, ডক্টর খলিলুর রহমানের সাথে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে। এরপর রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক ইতিবাচক অগ্রগতির দিকেই আছে। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে সার্জিওর সাথে তার আলোচনা হয়েছে। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা। পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এই বৈঠকে কোনো আলোচনা হয়নি। তবে রোহিঙ্গাদের সহযোগিতায় আমেরিকাকে আর্থিক সহায়তা চালিয়ে নেওয়ার আহ্বান জানান ডক্টর খলিল। চীন এবং ভারত এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। রোহিঙ্গার বিষয়ে আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে এবং একই সঙ্গে এই সমস্যার সমাধানে আমরা যে বহুপাক্ষিক অ্যাপ্রোচ নিয়েছি। সন্ধ্যায় সার্জিও গোর খলিলুর রহমানের বৈঠকের আগে দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে আকস্মিকভাবে দেখা করেন চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। মাসুদ করিম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করে, আপনি দীর্ঘদিন কূটনৈতিক পিঠে কাজ করেছেন, প্রতিবেদক হিসেবে আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। একই সঙ্গে এটাও বলা হয় যে ডিপ্লোমেটদের বক্তব্য রিড করা খুবই টাফ, কিন্তু আমি একটু সহজ করেই বুঝতে চাই। এই যে দুই পক্ষই বলছে খুবই ইতিবাচক, কিভাবে বুঝবো বৈঠক ইতিবাচক? প্যারামিটারটা কি আসলে? না, ধন্যবাদ। বৈঠক তো সাধারণত এটা এখন এটা তো একটা ফ্যামিলিয়ারাইজেশন ভিজিটে আসছেন, মানে এটা নতুন যে এখানে যে সরকার আসছে, তারেক রহমানের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আফটার এরপরে, তো এটা একটা প্রথম ভিজিট এবং এখানে তো খোলামেলা যার কথাবার্তা উভয়ই বলেছে। সুতরাং ইতিবাচক ইন এ সেন্স যে এখানে প্রত্যেকের বিষয়গুলি বোঝার চেষ্টা করছে। এটা আমেরিকা কি চাচ্ছে, হয়তো আমাদের পক্ষ সেটা বোঝার চেষ্টা করছে, আবার আমরা কি করতেছি। যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই চায়না সফর করেছেন, সেই বিষয়টা নিয়ে নিশ্চয়ই তাদের একটা আগ্রহ থাকবে, কারণ চায়না তো তাদের একটা বিরাট প্রতিদ্বন্দ্বী
এই অঞ্চলে। এখন একটা স্ট্র্যাটেজিক এবং ভূ রাজনৈতিক একটা রেস চলতেছে, মানে ত্রয়ী, ইন্ডিয়া, চায়না, আমেরিকা, এবং আমাদের যে জিও পলিটিক্যাল যে অবস্থানটা, পজিশনটা, সেটার প্রেক্ষিতে আমাদের গুরুত্ব ইদানিং বেড়ে গেছে। এখন আমরা একটা দেশ এমন যে আমরা প্রত্যেকটা দেশের সাথে, এখন আমাদের পলিসিটা সম্বন্ধে ফরেন মিনিস্টার সাহেব কয়েকদিন আগেও বলেছেন যে আমরা কোনো জিরো সাম গেম খেলবো না, মানে একটার সাথে সম্পর্ক রাখবো তাতে করে অন্যটার বিনিময়ে, তা না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তার মানে দেখা যাচ্ছে যে মেজর যারা প্লেয়ার ওয়ার্ল্ডের, যেমন রাশিয়া, আমেরিকা, ইন্ডিয়া, চায়না, সবার সাথে এটা ব্যালেন্স রিলেশন। এটা আমরা আমাদের পলিসি যে সবার সাথে আমরা সম্পর্কটা এমনভাবে রাখবো যাতে সব কাছ থেকে আমাদের একটা জাতীয় স্বার্থ রক্ষা করে সেই জিনিসটা করব। তো সেই দিক থেকে ওনারা হয়তো মনে করেছেন যে খুব সিরিয়াস কোনো কনসিকুয়েন্সের দিকে যাচ্ছে না, কারণ চায়না ভিজিটটার পরে যা হয়েছে এটা কিন্তু ওরা খুব অপ্রত্যাশিত কিছু, আমেরিকানরা না মানার মতো কিছু নাই। এমন যদি হয়তো যে একটা বড় রকম স্ট্র্যাটেজিক্যাল মিলিটারি ডিল হয়ে গেছে যে এটা, হ্যাঁ এটা, সেটা তো হয়নি। এটা স্বাভাবিক। চায়নার সাথে আমাদের যে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক আছে, সামরিক সমরাস্ত্র করে যে সম্পর্ক আছে, সেই বিষয়গুলি রিনিউ হয়েছে। এখানেও ওনারা হয়তো এটা শুরু করছেন, কারণ গত আওয়ামী লীগ আমলের সময় আমেরিকার সাথে সম্পর্কটা খারাপ ছিল। আপনি দেখছেন যে অনেকগুলি স্যাংশন হয়েছে, যেমন এই যে গার্মেন্টসের উপরে হয়েছে, র্যাবের উপরে হয়েছে। এখন তো এইসব হচ্ছে না। তো এগুলি তো সিগন্যাল যে আমরা একটা পজিটিভ, এবং সবচেয়ে বড় পজিটিভ সিগন্যাল হলো, আপনারা এটা স্টোরিতে আসেন নাই, সেটা হলো যে একটা স্টেটমেন্ট দিচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে। স্টেটমেন্টটাতে তারা বলছে যে আমাদের দেশের উপর ট্রাভেল অ্যালার্ট নাম্বার 3 ছিল। আচ্ছা, এটা তারা নামাই দিচ্ছে। ওকে। এবং এটা নামাই দিয়ে আমেরিকা থেকে এটা 2-এ নামাইছে। এটা অর্থ হলো যে আমাদের দেশে ভ্রমণের কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা না থাকে তাহলে এই দেশে পরিস্থিতি স্থিতিশীল আছে, সিকিউরিটি সিচুয়েশন, ওকে। এবং এই দেশে স্থিতিশীল যদি থাকে তাহলে এই দেশে বিনিয়োগ হবে বেশি। ওইসব দিক থেকে তো পজিটিভ। ওকে। এখন এই যে সফরটা, এই সফরটা যদি আপনি দেখেন, এটার একটা বহুমুখী দিক আছে। একটা দিক হইলো যে আজকে ওনারা আসছেন এখানে, ফরেন মিনিস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন, তারপরে আবার এনে সুশীল সমাজের সাথে আবার ওনাদের মতামতটাও, স্বাধীন মতামতটাও ওনারা নেবেন, বা পলিটিশিয়ানদের সাথেও কথা বলতে পারেন। কালকে শুক্রবার দিন সারাদিন তারা রেখেছেন রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য। রোহিঙ্গাটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, কারণ এখানে এই যে রাখাইন থেকে বা বার্মা থেকে আমাদের দেশে যারা এসছে, এদের পাঠানোর ব্যাপারে আমেরিকার একটা অবশ্যই ইন্টারন্যাশনাল সহায়তা আছে, কিন্তু মূল ভূমিকা চায়না। আপনার মাসুদ করিম, আপনি বলছিলেন যে ধরেন ট্রাভেল অ্যালার্টের কথা বলছেন, একটা ভালো ডেভেলপমেন্টের কথা বলছিলেন, তাদের বাণিজ্য আলোচনায় আমেরিকার তুলনায় যে কম্পেনসেশন পাবে সেখানকার তুলোর বিষয়, সেই বিষয়টি স্পষ্ট করেছেন, এবং খলিলুর রহমান যে সেপ্টেম্বরে সাধারণ পরিষদে দায়িত্ব দিতে যাচ্ছেন সেই প্রসঙ্গটি এসছে। কিন্তু বাংলাদেশের যে স্যাংশনের কথা বলেন, করিডোরের কথা বলেন, এই বিষয়গুলোতে আমরা খলিল সাহেবের বক্তব্যতে স্পষ্টতেই উনি বলছেন যে না, কোনো আলোচনায় হয়নি। ফলে দেশের স্বার্থের কথা যদি চিন্তা করি, সেখানে আমাদের স্বার্থের ইতিবাচক দিক কোনটা? একই সঙ্গে যদি আমরা রোহিঙ্গা প্রসঙ্গটিও নিয়ে আসি, এটা কি রোহিঙ্গা প্রসঙ্গটি যদি আসে, ধরেন আমরা বারবার আলোচনায় তুলে আনি যে রোহিঙ্গাদের ফেরানোর জন্য প্রক্রিয়াগত বা আন্তর্জাতিক চাপের প্রসঙ্গগুলো হয়তো এগুলো ভিজিটের মধ্যে দিয়ে আসে, কিন্তু এটা কি সাধারণ ভিজিট অথবা যে নিরবিচ্ছিন্ন সহায়তা সেটার আকারে ভিজিট কিনা? মুশকিলটা হলো যে আমরা মনে করি যে একটা ভিজিট হইলো তো ড্রামাটিক্যালি রাতারাতি পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু অতি প্রত্যাশা। আমি এটা প্রথমেই বললাম যে এটা একটা ফ্যামিলাইজেশন ভিজিট। একটা সরকার মাত্র ক্ষমতায় আসছে, 6 মান্থ তো ঠিক মতো যায় নাই, তো এদের সাথে পরিচিত হচ্ছে, এখানকার পলিসিটা কি যাবে, অন্যান্য দেশের সাথে যে আমরা এই যে চাইনিজ অ্যাম্বাসেডার দেখা হয়েছে, চাইনিজরাও তো ডেফিনেটলি সার্জিও গোরের সাথে কি হচ্ছে না হচ্ছে এগুলি ব্যাপারে তারও তো রিপোর্ট করতে হয়। গতকালে ত্রিনেস্ট্রিবিডি আসছে, উনি আবার ইনভাইট করে গেছে এই ব্রিক্স সামিটের ব্যাপারে, আগেই ইনভাইট করছেন। তো ব্রিক্সে এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ ব্রিক্সে আমরা একটা মেম্বার হতে চাই। চায়না এবং রাশিয়া এটাতে সমর্থন দিয়েছে। চায়নায় প্রাইম মিনিস্টার নিজে গিয়ে সমর্থন চেয়েছেন, রাশিয়াতে ফরেন মিনিস্টার খলিল সাহেব গিয়া ওখানে বলেছেন, ওনারাও সমর্থন দিয়ে বলছে। গতবার যখন ব্রিক্স সামিটটা হলো, ইন্ডিয়া থেকে একটা আপত্তি ছিল, আমার জানা আছে।
এবং এইগুলিতে যে ব্রিক্সটা, এটা অনেক সময় আমরা বুঝি যে আমেরিকাকে চ্যালেঞ্জ করার জন্য ডেভেলপিং কান্ট্রির একটা, যেখানে ব্রিক্স মুদ্রার কথা আসতেছে, সেখানে মানে ডলারকে চ্যালেঞ্জ করা এটা সেটা। তো সেক্ষেত্রে আমেরিকা এটার মধ্যে ঢুকতে পারে না, কারণ যেহেতু এই ব্রিক্সের মধ্যে আমেরিকা নাই। তারা এটার সদস্যবোধ 12 সেটাও চায় না, ইতিমধ্যে 11টা হয়েছে, কারণ এরা তো 40টা 50টা করতে চায়। তো সেখানে বিভিন্ন এলাকা থেকে বিশ্বের, তো আমরা যদি মেম্বার হই সেখানে একটা সমস্যা। তো সেই জায়গায় তারা হয়তো ইন্ডিয়ার মাধ্যমে পার্সু করে আমেরিকা, ওদের এগুলি তো একটা ইকুয়েশন আছে, যার যার স্বার্থে সেগুলি করে। জি, আমি ডক্টর সিদ্দিকীর কাছে যাওয়ার আগে আমাদের এই আলোচনায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামানকে আমাদের এই আলোচনায় যোগ করে নিতে চাই। আশা করি ডক্টর শাহিদুজ্জামান আমাকে শুনতে পাচ্ছেন। আমি আপনার কাছে আসব, তবে আপনার কাছে যাবার আগে ডক্টর সিদ্দিকীর কাছ থেকে তার একটু মূল্যায়নটা শুনতে চাই। গত 48 ঘন্টায় যদি আপনি লক্ষ্য করেন, ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, চায়না রাষ্ট্রদূত, আজকে সার্জিও গোর, মানে 48 ঘন্টায় তিনটি গুরুত্বপূর্ণ। এটার মধ্যে আমরা কোনো বিশেষ কিছু খুঁজবো কিনা? জি, দেখুন যে বাংলাদেশ স্ট্র্যাটেজিক জায়গা থেকে কিন্তু সবসময় একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে বিবেচনা করা হয়, মানে স্ট্র্যাটেজিক ইন টার্মস অফ লোকেশন। সেই জায়গা থেকে আপনি যদি দেখেন, সেটা একদিন না, বহুদিন ধরেই এই ধরনের যে পক্ষগুলোর কথা বললেন, যে ইন্ডিয়ার কথা বললেন, যুক্তরাষ্ট্রের কথা বললেন, চীনের কথা বললেন, দেখেন এদের বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা রয়েছে এই জায়গাটা থেকে স্পষ্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এই স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটাকে কতটুকু কাজে লাগাতে পেরেছে, কিন্তু সেটা যদি হিস্টোরিক্যালি বলেন, বাংলাদেশ কিন্তু ওইভাবে কাজে লাগাতে পারেনি। পারলে বাংলাদেশ কিন্তু আজকে সিঙ্গাপুর হওয়ার একটা জায়গা তৈরি হতো। অতএব সেই জায়গায় আমাদের কোন ধরনের স্ট্র্যাটেজিক নেওয়া উচিত, কিভাবে এবং কিভাবে, দেখেন বাংলাদেশের মতো জায়গায় আজ পর্যন্ত ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথাই যদি বলেন, যেমন বলা হচ্ছে যে আমরা সার্জিও গোরের সাথে যদি আমরা বাণিজ্যিকের কথা বলি, বিনিয়োগের কথা বলি, একটা নতুন ইতিবাচক জায়গার দিকে যাচ্ছে, মানে বিভিন্ন পত্রিকায় যদি দেখেন, কথা হচ্ছে সার্বিকভাবেই তো বাংলাদেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইজ ভেরি পোর, যেটা হচ্ছে খুবই নেগলিজিবল একটা পরিমাণ, 1.8 বিলিয়নের মতো। অতএব সেই জায়গাটা থেকে বলছি যে ইকোনমিক ইম্পর্টেন্সটা ছিল, কিন্তু ইকোনমিক ইম্পর্টেন্সটা যদি আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে বাংলাদেশ আজকে উন্নত রাষ্ট্রের কাছাকাছি থাকতো, যে আমাদের স্বপ্ন দেখতে হতো না, আমরা স্বপ্নের কাছাকাছি পৌঁছতাম। এখন প্রশ্ন হচ্ছে যে নতুন সরকার আসার পরে ব্যক্তিগতভাবেই ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপগুলো, সেগুলা নতুন কিছু মাত্রা নিতে পারবে, সবাই সবার জায়গা থেকে বাংলাদেশকে কিন্তু সেই গুরুত্বটুকু আছে, সেটা স্পষ্ট এই সম্পর্কগুলোর মধ্যে, এই আলোচনাগুলোর মধ্যে। যেমন চীনের সফরের পরেই দেখবেন বিভিন্ন ধরনের যে পত্রপত্রিকার বিশ্লেষণ যদি দেখেন, তাহলে দেখবেন যে এর ইম্পর্টেন্সটা আসছে, যে কেন প্রথমে চীন, কেন যুক্তরাষ্ট্র নয়। এখন যুক্তরাষ্ট্রের গড়েও যখন আসছে, তখন মনে হচ্ছে যে না, আবার দেখেন একটু পরেই কিন্তু চীনের ওরাও আসছে। তার মানে হচ্ছে সবাই চাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক। এখন সম্পর্কটা আসলে কিসের সম্পর্ক? পৃথিবীতে চলে মূল সেন্টার কিন্তু ইকোনমি। অতএব আমার ইকোনমিক্স জায়গাটাকে আমি পররাষ্ট্রনীতি বজায় রেখে আমি আসলে এটাকে কিভাবে কাজে লাগাতে পারি, সেই জায়গাটা আমার ব্যক্তিগত অনুধাবন। আরেকটা জিনিস হচ্ছে, যদি যুক্তরাষ্ট্রের কথা বলা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে পজিটিভ যে জায়গাগুলো, সেটা হচ্ছে যে দেখেন, আমরা একক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি করি, সেটা আরএমজি সহ সব কিছু মিলে। একক রাষ্ট্র হিসাবে এতদিন পর্যন্ত আমরা 6 থেকে ম্যাক্সিমাম 7 বিলিয়নের মতো রপ্তানি করা হতো। আপনি যদি গত অর্থ বছরের কথা বলেন, অনেক কিছু হয়েছে, কিন্তু আপনি যদি শুধু ট্যারিফের কথাই ভাবেন যুক্তরাষ্ট্রের সঙ্গে, তখন দেখবেন ট্যারিফ কতবার, ট্রাম্পের ট্যারিফ বলতেই মনে হচ্ছে যেন সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে যাবে বিশ্ব বাণিজ্যে, কিন্তু সেটা স্টিল বাংলাদেশের সবচেয়ে বেশি অবদান রাখছে কিন্তু যুক্তরাষ্ট্রে এক্সপোর্টের পরিমাণ, যেটা 9 বিলিয়নের উপরে উঠেছে। তার মানে হচ্ছে পজিটিভ ইন এ সেন্স, যে আমাদের ওপেননেস, ট্রেড ওপেননেসের কথাও যদি বলেন, বিটুইন দ্য কান্ট্রিজ, ইউনাইটেড স্টেটস অ্যান্ড বাংলাদেশ, সেই জায়গাটা কিন্তু উন্নত হয়েছে এখন। জি, আপনি যদি একটু সুযোগ দেন, আমি একটু শাহিদুজ্জামানের বিশ্লেষণটা শুনতে চাই, তিনি যেভাবে কীভাবে বিশ্লেষণ করেন। শাহিদুজ্জামান, আপনি শুনছিলেন ডক্টর সিদ্দিকী এবং মাসুদ করিমের বিশ্লেষণের জায়গাটি। আমি বরং আপনার বিশ্লেষণটা
একটু শুনতে চাই যে আসলে কেন সার্জিও গোরের এই সফর গুরুত্ব পাচ্ছে, একই সঙ্গে এইভাবেও কি আমরা দেখতে পারি কিনা, ধরেন গত 16 বছর একটা সরকার ছিল, একটা অভ্যুত্থানে একটা ক্ষমতা কাঠামো, একটা সরকার কাঠামো হুড়মুড় করে ভেঙে পড়েছে, ফলে একটা নতুন সরকার এসেছে, ফলে সেই সরকারের মানে সরকার ব্যবস্থা, রীতিনীতি, এই বিষয়গুলো নিয়ে আসলে গুরুত্বপূর্ণ দেশগুলোর আগামী দিনের বোঝাপড়ার সূচনা এটাকে বলবো কিনা? ধন্যবাদ। দেখেন, এই প্রথমবারের মতো অনেক বছর পর বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, জেনুইনলি ইলেক্টেড গভর্নমেন্ট ক্ষমতায় এসছে। আগের যেগুলো ওই যে বললেন হুড়মুড় করে ভেঙে পড়েছে, এটা অ্যাবসলিউটলি টেররিস্ট একটা সেট আপ ছিল, এটা কোনো সরকার ছিল না। যেটাকে এই আমাদের তথ্যমন্ত্রী বলে যে এটা একটা মাফিয়া সরকার ছিল, মাফিয়া ইয়ে ছিল। সুতরাং আমাদেরকে এই দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে যে সার্জি গোর আমেরিকায় ইন্ডিয়াতে গত 2 বছর ধরে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে। তার বেশি ইন্ডিয়াতে অ্যাচিভমেন্ট ভালো না, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প মোদিকে একেবারে রীতিমতো অপমানজনক ভাষায় ভর্ৎসনা করেছে। ইরানের যুদ্ধে ইন্ডিয়ান রোল কন্ট্রোভার্সিয়াল ছিল, এবং এই যে সার্জিও গোর, যিনি একজন ব্যবসায়ী এবং মার্কিন ফরেন সার্ভিসের কোনো সদস্য নয়, তিনি এখন চেষ্টা করছে যে সেন্ট্রাল এশিয়া ও সাউথ এশিয়ার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, যেটা কিন্তু খুব একটা সিনিয়র পোস্ট না, মানে মাঝারি র্যাঙ্কের একজন কূটনীতিক, যার কাজ হচ্ছে বাংলাদেশে আসাই, তার এই প্রথম ভিজিট। এটা রুটিন ভিজিট না হলেও এটা গুরুত্ব বহন করে, কারণ হি ইজ ডিলিং উইথ এ ইলেক্টেড ফরেন মিনিস্টার, এবং শুধু ফরেন মিনিস্টারই না, তিনি আবার জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট এবং ইলেক্ট, এবং আগামীতে যাচ্ছে। আমি যতদূর দেখলাম সার্জি গোর খুবই তার স্যাটিসফ্যাকশন প্রকাশ করেছে। 1 ঘন্টার বেশি গড়ায়নি, 1 ঘন্টার একটু কম ছিল মিটিংটা। আমাদের পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু বলেছে যে তার যে ছিল, তার যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলো ভালোইভাবে চরিতার্থ হয়েছে। ভারত প্রসঙ্গ উঠলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বেশ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ভারত সংক্রান্ত বা ভারতীয় স্বার্থ সংক্রান্ত কোনো বিষয়ই আসেনি। অথচ এতদিন ধরে ভারত এত ভয়ঙ্কর শব্দ করছিল, ভারতীয় কূটনীতিক, ভারতীয় রাষ্ট্রদূত, যে এখানে একটা বড় একটা কিছু ভারত আর আমেরিকা মিলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে প্রভাব রাখবে, আমাদের চীনের সম্পর্কটা রাস্তা তৈরি করা, তারপর চীন থেকে মায়ানমার হয়ে আমাদের যে কানেক্টিভিটি গড়ে তোলা, এগুলো ভারতীয় রাষ্ট্র ধারণা দিচ্ছিল যে এগুলো নাকি আমেরিকাও চায় না, ভারতও চায় না। এইরকম একটা অদ্ভুত একটা প্রক্রিয়া ভারত চালু করতে চেয়েছিল, এবং যে আমেরিকা নাকি ভারতের এজেন্ডা নিয়েই ঢাকায় আসছে, এটা অ্যাবসলিউটলি বোগাস। এবং এটা এখন প্রমাণিত হয়ে গেল। সার্জি গোর যদিও একজন প্রফেশনাল কূটনীতিক না, কিন্তু আমার ধারণা যে আমাদের এখানে যে আমেরিকান রাষ্ট্রদূত, তিনি যথেষ্টভাবে এটা তুলে ধরতে পেরেছেন সার্জি গোরের কাছে যে কোনোভাবেই কিন্তু বাংলাদেশ আমেরিকান ইস্যুসগুলো, যেখানে জিওপলিটিক্যাল ইস্যুস রয়েছে, সেগুলোর বাইরে ভারতের প্রসঙ্গ যেন কোনোভাবেই না আসে। আপনি 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 সাধুজ্জামান, একটু আপনার কাছে শুনতে চাইবো, আপনি প্রাসঙ্গিকভাবেই দীনেশ ত্রিবেদীর প্রসঙ্গটি এনেছেন। গতকাল দীনেশ ত্রিবেদী একটি বক্তব্য রেখেছিলেন, আপনি যেভাবে বলছিলেন সেই জায়গা থেকে তার বক্তব্যে ভিন্নতা লক্ষ্য করেন কিনা আমি তার বক্তব্যটা আপনাকেও শুনতে অনুরোধ করবো, একই সঙ্গে আমার যারা আলোচকরা আছেন তারাও একটু শুনুন। আমরা বরং গতকালকে যে কথাটা বলেছেন ত্রিবেদী, তার বক্তব্যটা একটু শুনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে উভয় পক্ষকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ উপকৃত হন। পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমেই দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর সমাধান সম্ভব। দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করতে উভয় দেশের সম্মিলিত উদ্যোগ অব্যাহত দরকার। আমার ধারণা সাইদুজ্জামান, আপনি দীনেশ ত্রিবেদীর বক্তব্যটি শুনতে পেয়েছেন। তিনি তো বলছেন সব আলোচনার মধ্য দিয়েই সব সম্ভব। না, উনি আলোচনার মধ্যে দিয়ে যেটা সম্ভব হবে সেটা ভারত বাংলাদেশ সম্পর্ক, সেটা আলাদা একটা বিষয়। পররাষ্ট্রমন্ত্রী সুস্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক যতটুকু সম্ভব স্বাভাবিক করার জন্য প্রচেষ্টা নেবেন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে
যে সম্পর্ক, সেটা ওই মাত্র ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. 50 মিনিটের আলোচনায় খুব বেশি কোনো অন্য আঞ্চলিক বিষয় আসে বলে আমার বিশ্বাস নাই। কালকে রোহিঙ্গা ইস্যুটাই এসছে প্রাইমারিলি। রোহিঙ্গা ফান্ডিং বজায় রাখবে আমেরিকা, এটাই হচ্ছে আমাদের জাতীয় স্বার্থ ইমিডিয়েটলি, এবং সেই ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন। কালকে তিনি যে রোহিঙ্গা ক্যাম্পগুলো ভিজিট করতে যাবেন, সেখানে তিনি বুঝতে পারবেন যে আসলে কেন আমাদের জরুরি ভিত্তিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো প্রয়োজন। অন্যদিকে অপর একটি বাস্তবতা হচ্ছে চীন বাস্তবতা। সেটা কি বাংলাদেশ মার্কিন সম্পর্কে চীনের সাথে আমাদের বিশেষ যে সম্পর্ক গড়ে উঠেছে, সেটা কি ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হবে? আমি মনে করি না, হবে না। পাকিস্তান যেমন সাকসেসফুলি চীনের সাথে একটা আলাদা সম্পর্ক করে আমেরিকার চোখে অত্যন্ত উচ্চ স্তরে চলে গিয়েছে, ঠিক আমরাও এখন একই পথ বেছে নিব। চীনের সাথে আমাদের যে নিরাপত্তার সম্পর্ক, সেটা আমার মনে হয় সার্গি গোর খুব ভালো করেই বোঝে, খুব ভালো করেই জানে। তাকে আমি নিশ্চিত যে আমাদের পররাষ্ট্রনীতি বুঝাতে পেরেছেন যে কিভাবে রাতের অন্ধকারে ভারত এইভাবে অবৈধভাবে আমাদের দেশে অবৈধ মানুষকে ঠেলে দেয়। আমার ধারণা হচ্ছে যে সার্গে গোরের চোখ খুলে গেছে। তাকে ইন্ডিয়ান ফরেন অফিস যেভাবে ব্রিফ করতো, যেভাবে ধারণা দিত, আজকে খলিলুর রহমান যে পজিটিভ ইমেজ তুলে ধরেছে বাংলাদেশের, আমেরিকার সাথে চুক্তিগুলা, গার্মেন্টস সেক্টর, নিরাপত্তা সহযোগিতা, সেগুলো সবই বাংলাদেশ আমেরিকার প্রতি শ্রদ্ধাশীল থাকবে, কিন্তু ভারত সেখানে এসে দাঁড়াবে না। আমেরিকা এটা আমার মনে হয় ডক্টর খলিল ক্লিয়ারলি বুঝাতে পেরেছে যে ভারতের সাথে আমাদের যে সম্পর্কর বৈরিতা, যে মারাত্মক নিরাপত্তাহীনতা ভারত সৃষ্টি করছে, সেটা আমেরিকা সিম্প্যাথেটিক্যালি দেখে এবং সেই ব্যাপারে বাংলাদেশের হাতেই ছেড়ে দিয়েছে। জি, ডক্টর সাইদুজ্জামান, আপনি আমাদের সাথে থাকুন। আমি বরং আপনি চীন প্রসঙ্গটি আনলেন, আমি এটা ধরে একটু মাসুদ করিম ছোট্ট করে আপনার একটি বিশ্লেষণ শুনতে চাইবো। ধরেন গত 5-6 মাসে যদি আমরা সফরের প্যাটার্ন দেখি, ধরেন গত জুনে প্রধানমন্ত্রী চীনে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফরে গেলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এলো, এই যে একটা ভূ রাজনৈতিক প্যাটার্ন আমাদের সামনে আসে, যে কৌশলগত অবস্থান প্রতিফলিত হয়, এখন ওয়াশিংটন কিভাবে এটাকে মূল্যায়ন করবে? আমার সার্জিও গোরের এই সফর থেকে সেটা কোনো ইঙ্গিত পাবো কি না? শুনেন, এটা হলো যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রথম সফরে চীন যান নাই। ওনার প্রধানমন্ত্রী প্রথম সফরে উনি গেছেন মালয়েশিয়া। দ্বিতীয় কথা হলো উনি চায়না সফরে কেন গেছেন? চায়না সফরে উনি গিয়েছেন, সেখানে একটা মাল্টিল্যাটারাল ফোরাম বৈঠক হয়েছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন অধিবেশন বা দাভোস, মানে গ্রীষ্মকালীন দাভোস, যেটা সামার দাভোস, সেটা অনুষ্ঠিত হয়েছে চীনের একটা দালিয়ান সিটিতে। তো ওখানে যখন গিয়েছেন, সেই সুযোগে তিনি সেখানে বৈঠক করেছেন চায়নার প্রেসিডেন্ট এবং অন্যান্যদের সাথে দ্বিপক্ষীয়। সেখান থেকে একটা আউটকাম ডকুমেন্টও এসেছে। এটা তো চীনের সাথে এবং আমাদের যে সম্পর্ক বাইলেটারাল, এটার একটা অংশ, স্বাভাবিক। দ্বিতীয় যে ব্যাপারটা, এখন একটা মাল্টিল্যাটারাল ইনভাইটেশন নিয়ে আসছে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। ওখানে ব্রিক্স সামিট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের 13-14 তারিখ, এবং আমাদের দেশটা হইল বিমস্টেকের চেয়ারপারসন এই মুহূর্তে। বিমস্টেক চেয়ারম্যান হিসেবে আমাদের প্রাইম মিনিস্টার ইনভাইটেড, কারণ আগামী বছর যে আমরা বিমস্টেকের সামিট ঢাকায় করব, সেখানে কিন্তু ওই মেম্বার কান্ট্রি হিসেবে ইন্ডিয়া একটা গুরুত্বপূর্ণ। তো ওখানে আমার ধারণা যে এখনও সিদ্ধান্তটা ঘোষণা করে নাই, আমাদের প্রাইম মিনিস্টার হয়তো সেখানে যাবেন। তো ওখানে উনি ওই ব্রিক্সের সামিটের যে আমরা যে ব্রিক্সের মেম্বার হতে চাচ্ছি, অন্যান্য কাজে আমাদের দরকার, সেই বিষয়গুলি অংশগ্রহণ করার পাশাপাশি ডেফিনেটলি নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় আলাপ আলোচনা করবেন। কারণ ইন্ডিয়ার সাথে তো আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা এটা স্বাভাবিক যে আলাপ আলোচনা সেগুলি তো হবেই। থার্ড যে জিনিসটা হচ্ছে যে আমাদের জাতিসংঘের অধিবেশনে উনি যাবেন সেপ্টেম্বর মাসে, প্রাইম মিনিস্টার যাবেন। তো সব মিলিয়ে আমি মনে করি যে এটা অস্বাভাবিক কিছু না। এখানে একটা নতুন সরকার আসলে প্রত্যেকটা দেশেই চাই, শুধু ইনভাইটেশন যে আমেরিকা, ইন্ডিয়া, চায়না দিয়ে রাখছে তা না, অনেক দেশ আমাদের প্রাইম মিনিস্টারকে ইনভাইটেশন। আমার সঙ্গে কালকে মরক্কোতে আমাদের যে অ্যাম্বাসেডার ছিল, দেখা হয়েছিল সাদিয়া ফাজিল, উনি বলছেন মরক্কোতে উনি যাক, আমাদের বিরাট প্রসপেক্ট আছে। তো সবাই তো চাইবে যে নতুন সরকার, যেহেতু এটা দীর্ঘমেয়াদী সরকার, অন্তত 5 বছর তো একটা সরকারের টার্ম,
সেই আলোকে সবাই জি। আসতেছে আগ্রহ নিয়ে। জি, আমাকে একটু সময় দেবেন, আমি একটা বিরতি নিব। বিরতির পর ফিরে এসে ডক্টর সিদ্দিকী এই বিষয়ে আসলে আপনার ছোট্ট করে উপসংহার জানবো। পাশাপাশি আমরা অন্যান্য যে প্রসঙ্গগুলো আছে, এনসিপির যে পদযাত্রায় হামলার প্রসঙ্গটি এসেছে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষককে জুলাই সময়কালে অভ্যুত্থানকালে তাদের যে অবস্থান, সেটার বিষয়কে সামনে নিয়ে তাদের যে অব্যাহতির প্রসঙ্গটি আছে, সেটাও আলোচনায় আনতে চাই। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন মাসুদ করিম, আছেন ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী এবং আছেন অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান। আমরা আলোচনা করছিলাম একটা সফর নিয়ে, তবে এই ফাঁকে আমরা আজকের যে দ্বিতীয় প্রসঙ্গটিও এই আলোচনায় আনতে চাই। এনসিপি একটি পদযাত্রা করছে, জুলাই পদযাত্রায়, সেখানে আছে তারা দ্বিতীয়বারের মতো বলা হচ্ছে, তাদের দাবি করছে যে সিলেটে তারা হামলার শিকার হয়েছে। সেই প্রসঙ্গে একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখি। একই সঙ্গে মিস্টার সিদ্দিক, আপনাকে বলেছিলাম যে আপনি যদি এই সফর নিয়ে মন্তব্য করতে চান করবেন, আমরা বরং প্রতিবেদনটি দেখি। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা নিয়ে এভাবেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। সিলেটের কানাইঘাট উপজেলায় পদযাত্রায় অংশ নিতে যাওয়ার সময় গোলাপগঞ্জে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সিলেটের দুটি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে সিলেটের 6 উপজেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে 5 প্লাটুন বিজিবি। সেই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশও দায়িত্বরত রয়েছে। এত নিরাপত্তার মধ্যেও আবার হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। এনসিপির অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের বহর গোলাপগঞ্জে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এতে বহরের কয়েকটি গাড়ির জানালার কাচ ভেঙে যায়। আমি জানি না আসলে আপনাদের নির্দেশনা কি, কিন্তু ওইখানে তো অনেক বড় একটা ফোর্স ছিল আপনাদের। বিএনপির গ্রিন সিগন্যালে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন সার্জিস আলম। বলেন, বিএনপির পরিণতি আওয়ামী লীগ সরকারের চেয়েও খারাপ হবে। তাদের কথা হইল যে এখানে বাংলাদেশে আবার একটা শেখ হাসিনা স্বৈরাচারের পরে বিএনপির আরেকটা স্বৈরাচার কায়েম করবে, আর কোন দলকে দাঁড়াইতে দিবে না। এটা যদি হয়, বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরো ভয়াবহ হবে। হামলার পর সিলেট সার্কিট হাউসে বৈঠক শেষে নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এনসিপির নেতাকর্মীদের মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছে। যখন দেখছেন কোনো বিচার হয় না, তাহলে ডিরেক্ট এটা প্রত্যক্ষ মদত রয়েছে তারেক রহমান। সাথে সাথে বিএনপির যারা স্থায়ী কমিটি, আমরা শুনেছি মিটিং হয়েছে, সেখানে তারা প্ল্যান করেছে এনসিপি নেতাকর্মীদের মেরে ফেলবা। এদিকে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড গণভোটের পক্ষে কর্মসূচি বন্ধ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার সন্ত্রাসের পথে হাঁটলে প্রতিহত করার ঘোষণাও দেন তিনি। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। আমরা গোলাপগঞ্জে যাব, এখন আমরা দাঁড়াবো, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের, তারা কতটুকু প্রতিরোধ আমাদের করতে পারে, করবে। কিন্তু আমরা গণভোটের গণরায়, সংস্কার বিচারের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে আগারগাঁয়ে হবিগঞ্জের জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে যান দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আগে ছাত্রলীগ হামলা করে লুকিয়ে থাকতো, এখন বিএনপির নেতাকর্মীরা হামলা করে লাইভ করেন। আওয়ামী লীগের সময় যখন ফ্যাসিবাদের দোসররা ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করতো, তারা হয়তো সেটা লুকিয়ে রাখার চেষ্টা করতো, কিন্তু আমরা এখন দেখি যে বিএনপির সন্ত্রাসীরা তারা লাইভ করে নিজেই নিজেরটা, আপনারা যে হামলার ভিডিওগুলো দেখেছেন, অধিকাংশ ভিডিও তাদের নিজেদের করা। এনসিপির কর্মসূচি ঘিরে একের পর এক হামলার ঘটনায় একের পর এক হামলার অভিযোগ আর পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্যে উত্তেজনা বাড়ছে রাজনীতিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হলেও কর্মসূচিকে ঘিরে সংঘাতের আশঙ্কা এখনও কাটেনি। শেখ নিগার সুলতানা, ওয়ান, ন্যাশনাল ডেস্ক। ডক্টর সিদ্দিকী, আপনার মন্তব্য শুনতে চাইবো। ধরেন আমাদের চোখের সামনে এই এনসিপির পদযাত্রায় হামলার ঘটনার খবরটি সামনে আসছে, যেখানে এনসিপি ছাত্রদলকে দায়ী করছে। একই সঙ্গে আপনি যদি একটু বিশ্ববিদ্যালয়গুলোতে চোখ রাখেন, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে রাকসু এবং ছাত্র শিবিরে যেভাবে শিক্ষার্থীদেরকে ট্যাগ দিয়ে দফায় দফায় পেটানোর বিষয়গুলো সামনে আসছে। ফলে এই প্রশ্ন জরুরি হয় কিনা যে আইন শৃঙ্খলা ব্যবস্থার উপরে সরকারের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেটা কি প্রশ্নবিদ্ধ হয়? জি, ধন্যবাদ। দেখুন যে
আপনি এই প্রসঙ্গটা ছাড়াও এমনিতেই যদি রাস্তাঘাটে কিংবা রিকশায় জিজ্ঞাসা করেন অথবা কথা বলেন, দেখবেন বলবে যে ছিনতাইয়ের সংখ্যা বেড়ে গেছে। অতএব সেই জায়গাটা থেকে বোঝা যায় যে আইন শৃঙ্খলার যে উন্নতি না হয়ে বরং অবনতির দিকে। ঠিক একইভাবে একটা রাষ্ট্রের ভিতরে যখন দল ভিন্নমত থাকবেই এবং ভিন্নমত প্রকাশ করাটাই হচ্ছে সৌন্দর্য। আপনি যদি পার্লামেন্টারি সিস্টেমের কথাই বলেন, পার্লামেন্ট কেন, তার মানে সরকার এবং বিপক্ষ দল থাকবে, তাদের মধ্যে কথা হবে, ডিসকাশন হবে, বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক হবে, এটাই কিন্তু পার্লামেন্টের বিউটি। এখন আপনি যদি বিরোধী দল যেই হোক না কেন, ইরেসপেক্টিভ অফ দ্য পার্টিস, তাদের মধ্যে যদি এই ধরনের সংঘাতগুলা দেখেন, এইগুলা প্রকৃতপক্ষে আমি অর্থনীতির অধ্যাপক হিসাবে বলি যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এইগুলা অর্থনীতি মেরুদণ্ডকে আরো ভেঙে দিবে। এমনি আপনারা যাত্রাই শুরু করেছেন বলে পার্লামেন্টে যে একটা ভঙ্গুর অর্থনীতির উপর ভিত্তি করে আমরা এখন শুরু করছি। এখন সেই ভঙ্গুর অর্থনীতিতে আপনি যদি আইন শৃঙ্খলার অবনতি থাকে, বিরোধী দলকে যদি এইভাবে, মানে আপনার কথা হচ্ছে এখানে দেখেন সংঘাতে জড়িয়ে আছে, কিন্তু পানিশমেন্ট, অ্যারেস্ট কোনো কিছু যদি না হয়, তাহলে প্রকৃতপক্ষে তো এই ধরনের সংঘাত কি হবে, আরও বাড়তে থাকবে। বাড়তে থাকা মানে কি, রাষ্ট্র বিনিয়োগের দিক থেকে স্থবিরতার মধ্যে আছে। আমরা 18 থেকে 20 বছরের পিছনে আছি হচ্ছে আমরা ক্রেডিট গ্রোথের প্রবৃদ্ধির দিক থেকে, অতএব সেটা তো আরও সংকুচিত হয়ে যাবে। তাহলে তো প্রবৃদ্ধির, আপনি যে স্বপ্ন দেখলেন বাজেটে 6.5% প্রবৃদ্ধি অর্জন করবেন, সেই স্বপ্নটা তো স্বপ্নই থেকে যাবে। আপনি বলছেন কর্মসংস্থান সৃষ্টি করবেন, এই ধরনের সংঘাত যদি থাকে এবং সেটা যদি বাড়তে থাকে, তাহলে ব্যবসায়ীরা কোনো মতেই আস্থা ফিরে পাবে না। তার মানে আস্থাহীনতায় তাহলে তো আর বিনিয়োগ বাড়বে না, এমপ্লয়মেন্ট বাড়বে না। অতএব এই সমস্ত জায়গাগুলা হচ্ছে যে রাষ্ট্রকে একটা সিগন্যাল দেয় যে তার সমষ্টিক অর্থনীতির যে সূচকগুলা, সেগুলা যে সামনে যাওয়ার যে সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেই জায়গাগুলা হয়তো আমি মনে করি যে কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারে। আপনার একটু বিশ্লেষণ শুনতে চাইবো। ধরেন রাজনৈতিক অসহিষ্ণুতা যে কথা বলি, সেটার উদাহরণ আমাদের সামনে আসছে কিনা। একই সঙ্গে এই যে ঘটনাটি ঘটে চলেছে, সেখানে আমরা দেখছিলাম যে ধরেন এনসিপির বেশ কয়েকজন নেতার আসলে বক্তব্য বা তাদের যে ধরনের অশালীন বক্তব্যের অভিযোগ আসে, তার মধ্যে যে কয়জনের নাম আসে তার মধ্যে একজন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি আজকে বলছেন তিনি আর কথাই বলবেন না, কিন্তু আজকে যে যৎসামান্য কতটুকু বললেন এবং আমরা শুনলাম, সেখানে তিনি বলছেন যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তাদেরকে মেরে ফেলা হবে। মানে যেটুকু বললেন সেটুকু কি কেমন লাগলো শুনতে আপনার? আমার কথা হলো যে উনি যে কথাটা বলছেন, এটার পক্ষে কি তার কাছে কোনো প্রমাণ আছে, কোনো এভিডেন্স আছে যে বিএনপি স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হয়েছে? এবং এটা তো একটা সামগ্রিক দেশের চিত্র না যে একটা বহরের মধ্যে ইট পাটকেল ছড়িয়েছে। এটা তো একটা সামগ্রিক আইন শৃঙ্খলার, যদি আপনি একই দিনে আমেরিকান এতে তো বলছে ভালো হয়েছে এবং তারা অ্যালার্ট নামিয়ে দিয়েছে, আমাদের যে ট্রাভেল অ্যালার্ট নামিয়ে দিয়েছে। সুতরাং একটা বহরে, আমি এটা ভালো বলতেছি না যে কোনো একটা মানে কি পদযাত্রায় বা রাজনৈতিক কর্মসূচিতে ইট পাটকেল ছোড়া, এটা ভালো না, এটা খারাপ। কিন্তু এটা কিন্তু সামগ্রিক দেশের বাস্তব চিত্রের প্রতিফলন নয়, ইটস এন ওয়ান ইনসিডেন্ট। আর সেকেন্ড হইল, আমাদের দেশটা একটা অন্তর্বর্তী সরকারের সময়ে যে নৈরাজ্যকর অবস্থার মধ্যে ছিল, যেভাবে মানুষকে পিটে হত্যা করা, তারপরে এই যে মব সন্ত্রাস করা, সেই জায়গার থেকে যদি আপনি তুলনা করেন, কিছুটা হইলেও তো উন্নতি হয়েছে নাকি? আমরা এটা বলছি না যে এটা আমাদের প্রত্যাশার মাত্রায় পৌঁছেছে, ডেফিনেটলি নট। আমরা তো আশা করব আরও স্থিতিশীল পরিস্থিতি, কারণ একটা দেশের উন্নতি, অগ্রগতি, গণতন্ত্র, সহিষ্ণুতা, এগুলি আরও যত বেশি হবে, এগুলি তত বেশি ভালো। আমরা বলতেছি যে আমাদের প্রত্যাশার লেভেলে পৌঁছায় নাই, কিন্তু তার মানে এই না যে এটা এরকম একটা পর্যায়ে পৌঁছেছে। আর দ্বিতীয় হলো যে ছাত্ররা যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, এই ধরেন নাহিদ বা যারা এনসিপি যারা গঠন করেছেন, তারা যে রাজনৈতিক কালচারটা তৈরি করছেন, এটা ডেঞ্জার দিক হইল যে ওনাদেরকে হয়তো অন্যরা অনুসরণ করে তারা পরবর্তী বংশ। তো বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের অশালীন উচ্চারণ, যেটা কি আমাদের জাতীয় মূল্যবোধের প্রতিফলন? আমরা কি এই ধরনের কথাবার্তা বলি? আমরা ভিন্ন মত পোষণ করি, সমালোচনা করি, কঠোর সমালোচনা করি, কিন্তু আমরা কি এমন কিছু কথাবার্তা বলি
যে কথাগুলি শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়, তো এখানে রাজনৈতিক কালচারের কিন্তু ওনাদের আরো যথেষ্ট শিক্ষার বাকি আছে। আপনি বলছিলেন একই সঙ্গে এই যে জুলাই অভ্যুত্থান, এটার স্টেক হোল্ডার কে, এটার নতুন চেতনা যে সামনে এসেছে, কে এটার কৃতিত্ব নেবে, এটা নিয়ে কি ব্যবসা হচ্ছে না হচ্ছে, এই বিষয় নিয়ে আজকে একাধিক বক্তব্য এসেছে। মির্জা ফখরুল ইসলাম কথা বলেছেন, জহিরুদ্দিন স্বপন কথা বলেছেন, জামায়াতের আমিরও কথা বলেছেন। আমার বক্তব্যগুলো শুনি, আপনাদের কাছে কি মনে হয় কিনা পরস্পর বিরোধী? সবাই দাবি করছে এটা নিয়ে। একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোল পাল্টে দিয়ে চলে আসছে, এখন আপনার দেহে বিকাম হলিয়ার দেন দ্য পো। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি এই জন্য যে আমার বয়স অনেক, আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। পরিবর্তনটা আমাদের মধ্যে আনতে হবে। এই পরিবর্তন যদি আমরা আনতে চাই, আনতে পারি, তাহলে আমরা এই জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, এগুলো আপনার সফল একটা পরিণতি দেখতে পাবো। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনাই জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত, এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে। জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের উপর আক্রমণ হচ্ছে। দোষ আমাদের একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি। আক্রমণ করেন, অসুবিধা নাই, করতে করতে কে কোথায় যে পালায় আর ডুবে আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু আমরা যা বলার জাতির অধিকারের জন্য আমরা বলেই যাব। গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়বো না। দ্বিতীয়ত, যারা জীবন দিল, প্রতিশোধ চাই না, কিন্তু বিচারটা কি পাবো না? শুধু কারো বাবার বিচার, নিজের বিচার, মায়ের বিচার, বোনের বিচার, ভাইয়ের বিচার হবে, আর এই দেশের নিরীহ জনগণ শহীদ হয়েছে তাদের হত্যাকারীদের বিচার হবে না? সেই বিচারও ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে। কোনো বিচার 50 বছর পরে হয়েছে এই দেশে, কোনোটা হয়েছে 21 বছর পরে। আমরা কথা দিচ্ছি এই বিচারও ইনশাআল্লাহ জয় দিন, জয় মাস, জয় বছর পরেও হবে ইনশাআল্লাহ। আমরা এটাও ছেড়ে দিব না, এই দাবি আমরা ছেড়ে দেব না। আমরা ছেড়ে দেওয়ার কেউ নই, আমরা ওয়াদাবদ্ধ। এই ওয়াদা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা সরকারের কাছে খোলা মনে আহ্বান জানাবো। আমরা মন্তব্য শুনছিলাম। শাহিদুজ্জামান, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন মির্জা ফখরুল যে কথা বলেছেন, জামায়াতের আমির যে কথা বলেছেন, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন যে কথাগুলো বলেছেন। একটা কথা তো তারা স্পষ্ট করে বলছেন যে পরিবর্তনটি তারা দেখতে চেয়েছিলেন, সেই পরিবর্তন বিশেষ করে মির্জা ফখরুল বলছিলেন যে সেটা তার মনোপুত হয়নি বা তিনি আশাভঙ্গ হয়েছেন। একই সঙ্গে জুলাইয়ের কৃতিত্ব নিয়ে কি এক ধরনের টানাপোড়েন লক্ষ্য করেন? সবাইকে, মানে রাজনৈতিক দলগুলো বিশেষ করে দাবিদার হওয়ার চেষ্টা করছে সবাই। ধন্যবাদ। দেখেন, এই বাস্তবতা মির্জা ফখরুল বললেন যে তার কথায় সততা রয়েছে এবং ইন্টিগ্রিটি রয়েছে, এবং আমার মনে হয় জহিরুদ্দিন স্বপনও যথেষ্ট বাস্তববাদী। তাদের বিবেচনা মোটামুটি বাস্তবতা প্রসূত। এটা একটা পরিবর্তনশীল সময়, এবং এই ঘটনাগুলো ঘটাটা আমার মনে হয় চোখ খুলে দেবে যে আরো কি ব্যবস্থা নেওয়া উচিত। কেননা এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ডক্টর সিদ্দিকী যা বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা, সেটা না হলে অর্থনৈতিক উন্নয়ন বিএনপি গভর্নমেন্টের পক্ষে দুরূহ হয়ে দাঁড়াবে। আমরা বেশ মোটামুটি ভালোই বলতে পারি যে এখন একটা সচেতনতা এসছে। যারা বিরোধী দলে রয়েছে, প্রাক্তন ছাত্রদের যে দলটি, তারা আস্তে আস্তে শিখবে, বুঝতে শিখবে যে বাস্তবতার ক্ষেত্রে তারা প্রথমে যে দ্রুত গতিতে যে অর্জন লাভ করেছিল, সেখানে তাদের একটা বড় আক্ষেপ রয়েছে যে
তারা যথাযথ মূল্যায়িত হতে পারেনি, এবং যারা সরকারের মধ্যে এখন এসছে প্রাক্তন ছাত্র নেতৃত্ব, তাদের যে অর্জন, যে দক্ষতা, যে শিক্ষাগত যোগ্যতা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেটা নিয়েও প্রশ্ন উঠেছে, এবং এই যে ভায়োলেন্সের মাত্রাগুলো, এগুলো সমস্ত কিছু মিলিয়েই ঘটছে। আমরা আশা করব যে এই যে প্রবীণ নেতারা রয়েছে বিএনপির, তারা যথাযথভাবে আমার মনে হয় যে সংশোধনগুলো যেগুলো দরকার সেগুলো করতে সক্ষম হবেন। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর শাহিদুজ্জামান, আপনি আমাদের সাথে থাকুন। আমি বরং বিরতির একটা নেই, বিরতির পর ফিরে এসে বোঝার চেষ্টা করব আপনাদের কাছ থেকেও, যে ধরেন এনসিপি প্রসঙ্গটি যদি সামনে আনি, যে ধরেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সময় যে বিরোধী রাজনৈতিক দলগুলো সবচেয়ে তাদের কর্মসূচি নিয়ে হামলার যে শিকার হয়েছিল, তার মধ্যে বিএনপি প্রধানতম। সেই বিএনপির অঙ্গ সংগঠনের উপর যদি এখন এই অভিযোগটা আসে যে তারা প্রতিপক্ষের উপরে একই ফর্মুলায় সামনে আসছে, ফলে পরিবর্তনটা কোন জায়গায় হলো সেটা জানতে চাইবো। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 2009 থেকে 24 সালে 30 জুন পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের যে নিয়োগের পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে এবং 7 জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে, এই বিষয়টিও একটু আনতে চাই আলোচনার টেবিলে। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন মাসুদ করিম, আছেন ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী এবং আছেন ডক্টর এম শাহাদুজ্জামান। আমরা পরের প্রসঙ্গটিতে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2009 থেকে 2024 সালে 30 জুন পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর সব নিয়োগ পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এর জন্য উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুস সালামকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে 4 সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। উপাচার্য, 2 উপাচার্য এবং সিন্ডিকেটের সদস্য অধ্যাপক মোর্শেদ খানকে নিয়ে গঠিত এই টিম অভিযোগগুলো যাচাই করে দেখবে। বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানায়, সিন্ডিকেট সভায় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেকা হালিমের বিরুদ্ধে আগের তদন্ত কমিটি স্থায়ী বহিষ্কারের যে সুপারিশ করেছিল, সেটা বিশ্ববিদ্যালয়ের ট্রাইব্যুনালের পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সিন্ডিকেট সভায় বিভিন্ন অভিযোগে বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এই প্রসঙ্গটি নিয়েও আলোচনায় ঢুকতে চাই। বিশেষ করে ডক্টর সিদ্দিকী, আপনি যদি ছোট্ট করে বিশ্লেষণ করেন, শুধু এই যে 2009 থেকে 2024 30 জুন পর্যন্ত এই পর্যালোচনার সিদ্ধান্ত, এই বিশেষ সময়টাকে এই কেন বেছে নেওয়া হলো? দেখুন, এটা বিশেষ করে আওয়ামী লীগের যে দীর্ঘমেয়াদী এককভাবে দীর্ঘ সময় যে থাকা এবং যে প্রসঙ্গগুলো স্বভাবতই কথায় আসে, যে এই সময় নির্বাচন না হওয়া, ভোট না হওয়া, অনেক কিছু বিষয় জড়িত, এই সময়টাকে এই হিসাবেই বিবেচনা করে নেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের সিদ্ধান্তগুলা যখন কোনো একটা প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে, তাহলে বাকি প্রতিষ্ঠানে যখন নেওয়া হয় না, তখন আপনি কি তৈরি করছেন? একটা বিভেদ তৈরি করছেন। তাহলে 2009 থেকে 2023-24 পর্যন্ত কি আমলা জয়েন করে নাই? বিভিন্ন বাংলাদেশের যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়েছে, কলেজে হয়েছে, সকল প্রতিষ্ঠানে হয়েছে। অতএব যখন কোনো একটা জায়গায় আপনি প্রাধান্য দিচ্ছেন, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে বাকি বাংলাদেশ পুরো ঠিক, এক জায়গায় হয়তো ব্যাঠিক। অতএব সেই জায়গাটা এই জন্যই আমি বলবো যে সার্বিকভাবে কি করা উচিত সেটা রাষ্ট্র থেকে একটা সিদ্ধান্ত নিতে পারে। জি, আমি ডক্টর শাহিদুজ্জামানের এই বিষয়ে একটু ছোট্ট করে বিশ্লেষণ জেনে তারপরে তাকে বিদায় জানাতে চাই। ডক্টর শাহিদুজ্জামান, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এই যে 7 জন শিক্ষককে অব্যাহতি, আর জুলাই কে শিক্ষার্থীদের পক্ষে আছে, কে ছিল না, কে ছিল, এগুলো কিভাবে আসলে ঠিক হবে? দেখেন, আমি ছোট্ট করে বলার জন্য আমি বলছি, আমি কনগ্রেচুলেট করব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি কথা বলেন কম, কিন্তু কাজে বিশ্বাসী। তার যে প্রভিসি যারা রয়েছে, তারা অত্যন্ত উঁচু মানের শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ধরনের পদক্ষেপ নেওয়া, আমি তো দেখেছি ওই বছরগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে।
একজন মৃত্যুবরণ করেছে, একজন সিদ্দিকী, ডক্টর সিদ্দিকী বলে একজন, তারপর ওই যে ইসলামী হিস্ট্রি আখতারুজ্জামান নামে একজন। এরা একেবারে সিস্টেম্যাটিক্যালি অযোগ্য শিক্ষকদের চাকরি দেওয়ার জন্য বিভাগ তৈরি করেছে। তারা বিশ্ববিদ্যালয়ে বসে শিক্ষাকে বাদ দিয়ে পুরোপুরি রাজনীতিকরণ করেছে বিশ্ববিদ্যালয়কে। আমাদের জন্য, যারা আমরা নিউট্রাল ছিলাম, তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে চালানো, ক্লাস নেওয়া, হাঁটা, চলাফেরা করা অত্যন্ত দুরূহ ছিল তখন। এবং আমি মনে করি যে এটা ডক্টর সিদ্দিকী যে কথাটা বলেছেন, হ্যাঁ, আমার 44 বছরের চাকরি জীবনে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়কেই নেতৃত্ব দিতে হয় এইসব শুদ্ধি অভিযানে। আমরা আমাদের এই ভাইস চ্যান্সেলর ডক্টর ওবায়দ যে প্রক্রিয়া শুরু করেছেন, এবং ডক্টর মোর্শেদের মতো অত্যন্ত বিনয়ী একজন শিক্ষক যাকে চরমভাবে শাস্তি দিয়েছে এই আওয়ামী লীগের এই শিক্ষকেরা মিলে, তার এক দোষ ছিল কি, তিনি স্বাধীনতার ঘোষক বলে ডিক্লেয়ার করেছিলেন প্রেসিডেন্ট জিয়াকে, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের একটা পত্রিকায়। সেটা তাকে বাধ্য করা হয়েছে উইথড্র করতে, তিনি উইথড্র করেছেন, বিনীতভাবে ক্ষমা চেয়েছেন, তারপরেই তাকে। ডক্টর শাহেদুজ্জামান, এই বিষয়গুলো আপনার কেমন লাগে? এই সাদা দলের শিক্ষক, নীল দলের শিক্ষক, এই আওয়ামীপন্থী শিক্ষক, বিএনপিপন্থী শিক্ষক, এখন বিএনপিপন্থী শিক্ষক আওয়ামীপন্থী শিক্ষকের শাস্তি দিচ্ছে, এর আগে আওয়ামীপন্থী শিক্ষক নিজেই শিক্ষক রাজনীতির ব্যাপারে একটা বড় ধরনের সমালোচক ছিলাম, কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে শুদ্ধি অভিযান করতে হচ্ছে, তার জন্য অনেক আনপপুলার এই পদক্ষেপ নিতে হবে। এবং আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি যে কমিটি করা হয়েছে, যেখানে প্রভিসি দুজন রয়েছে, ডক্টর মোর্শেদ রয়েছে, তারা কিন্তু আনফেয়ার নয়। তারা শুধু এটুকুই আমি বিশ্বাস করি মনে রাখবে যে যারা যেসব ভিন্ডিকটিভ, এই তথাকথিত নীল দলের শিক্ষকের নামধারী এইসব ব্যক্তি, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে একেবারে নিচে নামিয়ে এনেছিল, তার সেখান থেকে বের হয়ে আসতে হলে এই আনপপুলার পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ ডক্টর এম শাহেদুজ্জামান, আপনার মূল্যবান মন্তব্য এবং সময়ের জন্য। মাসুদ করিম, আপনি কি বলবেন এই বিষয়ে? আমি এই ফাঁকে আপনাকে হ্যান্ড ওভার করে আমি একটু ডাইসের দিকে দিতে চাই, কারণ আমি অনলাইন পত্রিকাগুলো দেখতে চাই। কি বলবেন? আমি এ ব্যাপারে বলবো যে প্রফেসর সিদ্দিকী যেটা বললেন, একটা হলো যে হ্যাঁ, এটা একেবারে চিরন্তন সত্য, মানে গত আমলে বা বিভিন্ন আমলে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, স্যার মাফ করবেন, ওই রাজনীতির মাধ্যমে নিয়োগ, রাজনৈতিক মাধ্যমে পদোন্নতি, বিভিন্ন পোস্টিং, এইগুলি তো একেবারে নোংরা পর্যায়ে চলে গেছিলো, এবং যেটা আমাদের বিশ্ববিদ্যালয়গুলির যে মান নিচে নেমেছে এতে কোনো সন্দেহ নাই। বাট এটা শুধু বিশ্ববিদ্যালয় না, সমাজের সর্বক্ষেত্রেই ঘটেছে। এটা বিশেষ করে এই গত আমলগুলিতে, অর্থাৎ 2009 থেকে 24 পর্যন্ত অনেক বেশি ঘটেছে, এতে কোনো ডাউট নাই। সুতরাং এটাকে কারেকশন করা বা ফিউচারে যাতে না হয়, সেটা দুইটা জিনিসই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। সেটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, যেটা উনি বললেন, এটা জাতীয় পলিসি গঠন করে যদি করা যেত, সেটা কুড বি বেটার। বাট যদি এখন যেহেতু ইউনিভার্সিটি করছে, সেটা যেন নির্মোহ থাকে, আবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার যাতে না হয়, এটাও গুরুত্ব রাখতে। অসংখ্য ধন্যবাদ। আমার একটু অনলাইন পোর্টাল দেখি এবং চেষ্টা করব ছোট্ট করে মন্তব্য জানার, যদি সময় থাকে। প্রথম আলো অনলাইন পোর্টাল এখন পর্যন্ত তাদের সর্বশেষ যে আপডেট দিচ্ছে, তাতে বলা হচ্ছে অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে, যেটা নিয়ে আমাদের আলোচনা হলো। সফর নিয়ে ট্রাম্পের বিশেষ দূতের, এছাড়া সংসদ নির্বাচনের সর্বোচ্চ 4.5 কোটি টাকা ব্যয় দেখালো জামায়াত। বিএনপি কত, নিশ্চয়ই ভেতরের অংশ সেগুলো তো আছে। এরপরের অনলাইন পোর্টালে যেতে চাই। বিবিসি বাংলা তাদের অনলাইন পোর্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষকের অব্যাহতি অন্যতম অভিযোগ, জুলাই বিরোধী অবস্থান, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম। বিজেপির ঘরে ককরোচ আন্দোলনে যোগ দিয়েছে যে বিজেপি নেতা সন্তানরা। ভারত প্রসঙ্গ এসেছে, 13 বছরের মায়ের কোলে 7 মাসের শিশু, ভাইরাল ঘটনার নেপথ্যে কি। আমরা একটু পরের অনলাইন পোর্টালটিতে যেতে চাই। সমকাল বলছে, সিএনএন বিশ্লেষণ, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার পরও কেন লড়াইয়ে ফিরল ইরান, এবং এসেছে 86 ডেপুটি অ্যাটর্নি ও 179 সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ। আগের নিয়োগগুলো বাতিল করেছে। আপনি যে বলছিলেন শুধু বিশ্ববিদ্যালয়, আমরা তো দেখছি আদালতেও তো একই ঘটনাই ঘটছে, সেখানেও তো পুরনো নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ দিয়েছে। ছোট্ট করে যদি একটু সিদ্দিকী বলেন, তাহলে আমি এটা শুনেই। যে দেখুন, এই অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল যে নিয়োগটা, এটা কিন্তু তারা কোনো স্থায়ী পোস্টের এগেনস্টে না, একটা নির্দিষ্ট সময়ের জন্য। অতএব এর বিভাজনটাও বোঝাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। অতএব
রাষ্ট্র যখন নিয়োগ দেয় তখন তাকে কিন্তু সরকারি যে বিধিমালা অনুযায়ী ওইভাবে দেয়, কিন্তু এটা হচ্ছে টেম্পোরারি, এর ডিস্টিংশনটার জন্য। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী এবং মাসুদ করিম। আপনারা দুজন এই রাতে মূল্যবান সময় দিয়েছিলেন, মতামত জানিয়েছেন, বিশ্লেষণ করেছেন। আর এই সাথে আজকে শেষ করতে হচ্ছে নির্বাচিত খবর। কাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।